ভিডিওর শুরুতেই আজকে একটা ফুল দেখাই, খুব সুন্দর ফুটেছে আমাদের ক্যাম্পাসে। তো এই যে গোলাপি রঙের ফুলটার কথাই বলছিলাম, গাছ ভর্তি হয়ে একদম থোকায় থোকায় এত সুন্দর করে ফুটেছে, দেখে তো ভীষণই ভালো লাগছিল। তো ভাবলাম ভিডিওতে একটু শেয়ার করি। এখানকার লোকজন এই ফুলটাকে ক্রেপ মার্টেল মানে ইংলিশ নামে ডাকে আর কি। আমরা তো বোধহয় খই ফুল বলতাম এটাকে ছোটবেলায়। কি অপূর্ব সুন্দর লাগছে যে কি বলবো দেখতে, মানে অনেকগুলো রঙের কিন্তু এই ফুলটা হয়, সাদা, গোলাপি, বেগুনি। আমি তো মেনলি এই তিনটে রঙই দেখেছি। প্রতি বছরই তো এই জুলাই মাস নাগাদ আর কি এই ফুলটা সারা শিলং জুড়ে ফুটে থাকে, বিভিন্ন জায়গায় আর কি। যাতায়াতের পথে তো সমানেই চোখে পড়ে। আর এই ফুলটা যেহেতু আমাদের ক্যাম্পাসে ফুটেছে, এটাকে তো রোজই খেয়াল করি। তো যাই হোক, আমরা তো রওনা দিয়ে দিয়েছি। এখন আমাদের আগে আগে চলেছে একটা জলের গাড়ি। এই যে জলের গাড়ি আর তেলের গাড়ি, এগুলোকে না রাস্তায় দেখা মাত্রই অন্য পথ ধরতে হয়, কারণ এত এঁকে বেঁকে যায়। এত সকাল সকাল পুরো নংরিম হিলসই আজকে ঘুমন্ত কন্ডিশনে। এই দেখো, এই বাড়িটাতেও এই ফুলটা কি সুন্দর ফুটে রয়েছে। আর এই ছেলেটা পিঠে ব্যাগ ঝুলিয়ে জলের গাড়ির পেছন পেছন কখন থেকে দৌড়ে দৌড়ে আসছে। আস্তে করে বোধহয় এবার গাড়িতে ঠিক উঠে পড়বে। তো যাই হোক, ভিডিওটা তাহলে শুরু করছি, সকলকে নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। চাষের এই জমিগুলোকে দেখতে কি দারুণ সুন্দর লাগছে, তাই না? সেই আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়তাম না, ধাপ চাষ, ঝুম চাষ, মানে পাহাড়ের ঢালে যেসব পদ্ধতিগুলোতে চাষাবাদ করা হতো আর কি, সেগুলো তো এখন চোখের সামনেই দেখতে পাই সমানে। আজকে বুধবার, তবে আজকে ছুটির দিন, কারণ সপ্তাহের মাঝখানে একটা ছুটির দিন পাওয়া গেছে। আজকে হচ্ছে ইউটিরট সিং এর জন্মদিন, মানে মেঘালয়ের মানে একজন ফেমাস ফ্রিডম ফাইটার, তার জন্মদিন আর কি। তো সেই কারণে ঘরে বসে থেকে কি আর করবো, বেরিয়ে তো পড়েছি, সকাল 8টার মধ্যেই বেরিয়েছি। তবে রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, ভেবেছিলাম আজকে রাস্তা খালিই থাকবে, কিন্তু জানি না, প্রচুর গাড়ি ঘোড়া। তো আস্তে আস্তে এগোচ্ছি। এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো, তারপর এগোবো। তো কোথায় যাচ্ছি সেগুলো বলবো আস্তে আস্তে। মাউকডক ভ্যালি ক্রস করে চলে এসেছি। তো আজকের ওয়েদার তো ভীষণই ভালো, মানে আকাশে কিন্তু মেঘ রয়েছে, পরিষ্কার নীল ঝকঝকে আকাশ, তার মধ্যে অজস্র মেঘ, তবে তারা সাদা মেঘ, মানে শরতের আকাশ যাকে বলে, একদমই সেরকম দেখতে লাগছে। আষাঢ় মাস সবেমাত্র পেরিয়ে শ্রাবণে পা রাখছি তো আমরা। তো এই সময় কিন্তু এত পরিষ্কার আকাশ ভাবাই যায় না। এখন আমরা চলে এসেছি চেরাপুঞ্জির ওয়াটারফলস রোডে, যে রোডের আশেপাশে রয়েছে 5-6খানা দারুণ সুন্দর সুন্দর ওয়াটারফলস। তো এই বর্ষায় কিন্তু সবগুলোই মোটামুটি দেখে নিয়েছি, দুটো বাকি ছিল। আজকে ইচ্ছা আছে সেই দুটো কমপ্লিট করার। একটা হচ্ছে মাউসোয়া ওয়াটারফলস আর একটা মাউসাও ডং ওয়াটারফলস। তো আপাতত এসে গেছি আমরা মাউসোয়া ওয়াটারফলসে। তো ঢোকার পথটা ঠিক এরকমই, বেশ কিছুটা তো এভাবেই এগোতে হয়, তবে সুন্দর রাস্তা করা আছে, তো ফলে গাড়িরও কোনো অসুবিধা হয় না, আর নিজেদেরও ক্লান্তি লাগে না, কারণ চারপাশের দৃশ্যগুলো ভারী সুন্দর। কার পার্কিং এরিয়াতে যেই আমাদের গাড়ি পৌঁছলো, অমনি কোথা থেকে একদল মেঘ এসে আমাদের জানালো ওয়েলকাম। এই যে এখানে যথারীতি একজনকে তো দেখতে পেয়ে গেছি, এবং ব্যাগে করে যে পাউরুটি নিয়ে এসেছিলাম তাকে দিয়ে দিলাম খেতে। আসলে বাড়িতে হয় কি, যখনই পাউরুটি খাওয়া হয়, ধারের পাউরুটিটা আমাদের কেউই খেতে চায় না, ফলে সেগুলো যায় জমে, আর আমি ওগুলোকে রেখে দিই হচ্ছে ফ্রিজের মধ্যে, যে সপ্তাহের শেষে যখন কোথাও ঘুরতে যাব, সেখানে গিয়ে কাউকে না কাউকে তো পেয়েই যাব, তাকে তখন দিয়ে দেবো সেগুলো খেতে। আজকেই তো যেমন গোটা 6 পাউরুটি ব্যাগে করে নিয়ে এসেছিলাম,
তো 4টে ওকে দিয়েছি, যদি দেখি যে ঠিকঠাক খেয়েছে তাহলে ফেরার সময় আরও 2টো দিয়ে যাব। আপাতত 1 কাপ গরম গরম চায়ে চুমুক দিতে দিতে এগিয়ে চলি সামনের দিকে। চারপাশে একটা 360 ডিগ্রির পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর কি ভীষণ সবুজ, সেটা দারুণ সুন্দর লাগছে। আশেপাশের ভিউটা ঠিক এরকমই, মানে প্রচুর গাছপালা রয়েছে, আর তার মধ্যে দিয়ে এই সিঁড়ি ধরে আমরা নিচের দিকে নামছি। তো খুব বেশি সিঁড়ি নেই, অল্পই সিঁড়ি, প্রায় এসেই গেছি বলা যেতে পারে। জলের আওয়াজ তো বেশ জোরেই কানে আসছে এখন। তো বর্ষাকালে ওয়াটারফলসে জল থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকাই উচিত নয়। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, তো ওদিকেই এগোতে থাকবো, নামবো আর কি সিঁড়ি দিয়ে ক্রমশ নিচের দিকে। তো দেখাবো সবটাই, চলো এগোতে থাকি। কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে, আর এই সৌন্দর্য উপভোগ করব বলেই তো প্রতি সপ্তাহে চলে আসি চেরাপুঞ্জিতে। একদম স্বচ্ছ পরিষ্কার টলটলে জল, মানে নিচে পাথরগুলো পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি মাউথোয়া ওয়াটারফলসে। পেছনে দেখা যাচ্ছে যে ফলসটা, এটার নামই হচ্ছে মাউথোয়া ওয়াটারফলস। তো ভীষণ সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে আজকে, আর আজকের ওয়েদার তো ভীষণই ভালো আর কি, একদম শরতের আকাশের মতন আকাশ, পরিষ্কার নীল আকাশ, পেজা পেজা মানে তুলোর মতন মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। আর এই ওয়াটারফলসটা নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ জায়গা লাগছে। তো বাঙ্কু বলছে আজকে এখানে স্নান করবে, দেখা যাক পারে কিনা করতে। উপরে যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম ওখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নেওয়া যেত, তো আমরা নিয়ে এখন এখান থেকে নিতে হচ্ছে। তো চার্জ হচ্ছে পার হেড 150 টাকা করে। জলে যদি এমনি নামবো বলো তাহলে কিন্তু লাইফ জ্যাকেট ছাড়াও নামা যেতে পারে, তবে স্নান করতে নামবো বললে কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে এখান থেকে। রোদের আজকে ভীষণ তেজ, বাঙ্কু নেমে গেছে জলে, এখন আমরা বাইরেটাই দাঁড়িয়ে ওয়েট করছি। তো এখানে আসার জন্য পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হলো। আর এই যে জলে নামার জন্য যদি এমনি নেমে একটুখানি পা ঠা ডোবাও তার জন্য কোনো পয়সা দিতে হয় না, আর যদি স্নান করবো বলো তাহলে কিন্তু লাইফ জ্যাকেট নিতে হচ্ছে। আর লাইফ জ্যাকেটের চার্জ হচ্ছে পার হেড 150 টাকা করে। তো এই যে বাঙ্কুকে দেওয়া হয়েছে 150 টাকা দিয়ে লাইফ জ্যাকেট, তার চানের কি ছিঁড়ি, মানে আর কোনোদিন নামতে দেবো না। এই নেমে একটুখানি হাত পা নাড়াচাড়া করবে বলে 150 টাকা খরচা হয়ে গেল। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে বোধহয় আমরা এখানে এসেছি। তো বাঙ্কু এখনও জলের মধ্যে রয়েছে, তো সাঁতারও কাটছে না, অথচ জল থেকে উঠতেও চাইছে না। গরম ওয়েদার তো, তার মধ্যে আর কি জলের মধ্যে আরামই লাগছে হয়তো, সেই কারণেই ডুবে বসে আছে। আজকে সকালবেলা আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি কেউই খেয়াল করিনি যে সাথে কোনো ক্যাশ পয়সা নেই। কার্ড রয়েছে কিন্তু ক্যাশ পয়সা না থাকলে এই ওয়াটারফলসগুলোতে টিকিটটা কাটবো কি করে? একটাও পয়সা ছিল না পকেটে, একটাও ক্যাশ পয়সা ছিল না। হ্যাঁ, রাস্তায় অনেক জায়গায় এটিএমও খুঁজলাম, এটিএমও পেলাম না। ফাইনালি ফিরে যাবো বলে চিন্তা ভাবনা করছিলাম যে এখানে হয়তো অনলাইন পেমেন্ট হবে না। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, টিকিট কাউন্টারে, বললো অনলাইন পেমেন্ট হবে না। পাশে চায়ের দোকানে একটা ছেলে বসছিল, তাকে বললাম
ভাই তোমাকে জিপে দিয়ে পেমেন্ট করে দিচ্ছি, তুমি আমাকে কিছু ক্যাশ দাও। ঠিক আছে, 500 টাকায় 10 টাকা। ঠিক আছে, মানে 10 টাকা ওরা চার্জটা নেবে, তাই তো? দোকান থেকে দুটো চা নিলাম, 500 টাকা ক্যাশ নিলাম, 530 টাকা পেমেন্ট করলাম। আমার আপাতত সমস্যার সমাধান হয়েছে। দেখছি আবার যখন পয়সা লাগবে এইভাবে ফার্স্ট ক্লাস। বাঙ্কু এখনো জল থেকে ওঠেনি, ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি একাই একটুখানি উপর দিকটায় এলাম, কারণ এখান থেকে ওয়াটারফলসের টপ ভিউটা দেখা যাচ্ছে আর কি। এই জায়গাটাও কিন্তু অসাধারণ লাগছে। আসলে একটা নদী দূর থেকে আসছে, সেটাই এখান থেকে এই পয়েন্ট থেকে আর কি ওয়াটারফলস হয়ে ঝাঁপাচ্ছে। তো উপরের ওই নদীটাতেই দেখলাম অনেকজন সাবান শ্যাম্পু সব নিয়ে স্নান করতে বসে গেছে। আমি আর বেশি এগোলাম না আর কি, আবার ফিরে যাচ্ছি। কি সুন্দর লাগছে জায়গাটা, এই জলটার রংটা যেটা লাগছে না, নীল, একেবারে অপূর্ব। এত সুন্দর জায়গা, মানে ভাবা যায় না। এই জায়গা থেকে রিয়েলি ফিরতে ইচ্ছে করছে না। আর আজকে ওয়েদারটা বোধহয় ক্লিয়ার বলেই এত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ এক কথায়। কি বলবো, এই ওয়াটারফলস রোডের উপর তো অনেকগুলো ওয়াটারফলস, আর প্রত্যেক কটাই এতটাই সুন্দর। মানে এই জিনিস যাদের দেশে রয়েছে তাদেরকে আর আমি তো বলবো বিদেশে যাওয়ার দরকারও পড়ে না, এত সুন্দর সব জায়গা। ফাইনালি বাঙ্কু জল থেকে উঠেছে, তো লাইফ জ্যাকেট ফেরত দিয়ে দিয়েছে। এখন বাঙ্কু আর বাঙ্কুর বাবা একসাথে উপর দিকে আসছে। গাড়ির কাছে ফাইনালি চলে এসেছি, আর সেই দুটো পাউরুটি ব্যাগের মধ্যে ছিল, সেই দুটো একে দিয়ে দিলাম খেতে। গাড়িতে উঠে বসেই দেখলাম যে বাঙ্কুর বাবা 6খানা ডিম সিদ্ধ কিনে এনেছে। তো ডিম ছাড়িয়ে তারপরে দুটো দুটো করে সবাই খাবো, এনার্জি পাবো কিছুটা, তারপর আবার চলা শুরু করব। এখন আমরা আরও একটা সুন্দর ওয়াটারফলস দেখতে চলেছি। তো বাঙ্কু বলেছে এখানে আর নামবে না, স্নান টান করে ও রীতিমতো ক্লান্ত। তো আমি আর বাঙ্কুর বাবাই নামবো। তো কার পার্কিং স্পেসে তো চলেই এসেছি। আর এই ওয়াটারফলসের নাম হচ্ছে মাউসাওডং ওয়াটারফলস। 50 টাকা করেই টিকিট হবে। এবার আর ভুলিস না পয়সা নিতে, বারবার রক্ষে হবে না। আরও গাড়ি চলে এসছে, সামনেই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। রোদের তেজটা কিছুটা ক্লান্ত করে দিচ্ছে। কত টিকিট নিল? 30 টাকা করে পার পারসন, কার পার্কিং 20 টাকা। আচ্ছা, 30 30 60 আর 20 80 টাকা। আগেও এসেছি ওয়াটারফলসে, সেই জন্য জানি যে অনেকখানি হাঁটা কিন্তু এটাতে। এই যে হাঁটা শুরু করলাম, এবার এই রাস্তাটা ধরে কোথায় চলে যেতে হবে, মানে সমানে নিচের দিকেই নামতে হবে। ছোট ছোট সিঁড়ি রয়েছে সব, অনেকগুলো সিঁড়ি রয়েছে এখানে। তো নিচে অব্দি নেমে গেছি। নামার সময়টা গড়গড়িয়ে তো নেমে যাওয়া যায়, ওঠার সময় একটু অসুবিধা হলেও হতে পারে, দেখা যাবে তখন। নামাটা তো কুইক নেমে আসি, পরের কথা পরে না হয় চিন্তা করবো। তো বাঙ্কুর বাবা আসছে বোধহয় পেছন পেছন। এখানটায় ব্রিজটা রয়েছে, এদিক দিয়ে কুলকুল করে একটা জলের ধারা বয়ে আসছে এরকম। আর এখানটা এই যে এটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। কি সুন্দর জায়গাটা দেখতে লাগছে।
রংটা তো একেবারে মানে অপূর্ব সুন্দর, পুরো জায়গাটা এরকম একদম স্বচ্ছ। হ্যাঁ, ইমারেল গ্রিন, স্বচ্ছ একদম জল, এত দারুণ সুন্দর। আরো কিছুটা পথ এরকম সামনের দিকে আমাদের যেতে হবে, তো এগোতে থাকি। এই যে জলটা আরেকবার দেখিয়ে নি। এই যে এখানটায় লেখা আছে ওয়ে টু দা, কি একটা নাম লেখা আছে, কি ফলস, মারানবু, যাই হোক সুইমিং পুল আছে আর কি এদিকে। পরে দেখছি, আগে সামনের দিকটা থেকে ঘুরে আসি, তারপর চিন্তা করছি এটার কথা। অ্যাকচুয়ালি পুরো জায়গাটাতেই অজস্র সুইমিং পুল বলা যেতে পারে, জমা জল মানেই হচ্ছে সুইমিং পুল। তো এগোতে থাকি। মাউসোয়া ফলসটা ঘুরে এলাম, তো ওখানে এত ছবি তুলেছি, সেই কারণে আমার ফোনের চার্জ অনেকটাই কমে গেছে। তো এইটা মোটামুটি তাড়াতাড়ির মধ্যে শেষ করব এই জায়গাটা। এটার নাম হচ্ছে মাউসোয়া ডং ওয়াটারফলস। এটাও ভীষণ সুন্দর, দেখাচ্ছি সবটাই। এরকমই পাথরের পথ ধরে আমরা এগোচ্ছি আর কি। এখানটায় সামনে রয়েছে ওয়াটারফলসটা, তো ওদিকে যাচ্ছি। তার আগে দেখাই এইখানটায়, এই যে গাছটাতে চোখে পড়লো কিছু একটা ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে, কি সুন্দর করে একটা ব্রিজের মতন তৈরি করেছে। উপরটাই দারুণ সুন্দর লাগবে উঠলে, কিন্তু এখন উঠছি না আর কি। দারুণ সুন্দর বানিয়েছে, কিন্তু সুন্দর শিল্প একটা। আমি আর উপরটাই উঠছি না, উঠে গিয়ে দেখে আসো তাহলে। এমনি শক্তপোক্ত না, গাছের টুকরো দিয়ে বানিয়েছে, দারুণ সুন্দর। লিভিং রুট ব্রিজ যেরকম আর কি বলা যেতে পারে, ওরকমই একটা স্ট্রাকচার এখানে বানিয়ে ফেলেছে। সামনের ওই ওয়াটারফলসটাই মানে দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে, তো কাছে গিয়ে দেখবো। দারুণ সুন্দর। আয় নেমে আয়, সামনে এগোই। এখান দিয়ে রাস্তা করা আছে, এই সোজা নেমে ওইদিকে যেতে হবে আর কি। তো এবার এগোবো আর কি। দুপাশটায় জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে সরু করে রাস্তা। এগোতে থাকছে সামনের দিকে, আস্তে আস্তে আর কি জলের আওয়াজটা যেন ক্রমশ কাছে আসছে বলে মনে হচ্ছে। বাঁদিকটা একটা ছোট ওয়াটারফলস রয়েছে, মানে এটা মাউসোয়া ডং ওয়াটারফলসেরই একটা পার্ট বলা যেতে পারে, তবে এটা মেন পার্ট নয়, কিন্তু মেন পার্টটা আরও এগিয়ে গিয়ে। আজকে এখনো বৃষ্টি হয়নি, রোদ্দুর আছে, সেই কারণে এই পাথরগুলো সব শুকনো, নয়তো কিন্তু এগুলো পিছল হওয়ার কথা। সবুজ রঙটা দেখলেই বুঝতে পারবে যে এগুলোতে শ্যাওলা জমা থাকে। পুরো জলটা বয়ে যাচ্ছে সামনের দিকে এরকম কুলকুল কুলকুল করে, কি সুন্দর দেখতে লাগছে এখানটায়। এখানে এত বড় একটা গর্ত, যদি কেউ ঢুকে যায় না দেখতে হবে না। একটু আগে যেমন বলছিলাম যে এই ওয়াটারফলসটা হচ্ছে মাউসোয়া ডং ওয়াটারফলসের ছোট্ট একটা পার্ট আর কি, আর মেন পার্টটা আর একটুখানি সামনের দিকে রয়েছে, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে সেদিকে যাব এবার।
ব্যাপারগুলো ভাবলে রিস্কি, নয়তো রিস্কি নয়, কারণ একটু সাবধানে পা ফেললেই ঠিক আছে, নয়তো মানে হোঁচট খাওয়ার তো সম্ভাবনা থেকেই যায়। আর আমার যেটা সবচেয়ে ভয় লাগে কি, যে একবার হোঁচট খেয়ে গিয়ে ফোনটা যদি ছিটকে যায় হাত থেকে, তাহলেই মানে গেল আর কি, মানে সেটাকে আর খুঁজে পাওয়াও মুশকিল, মানে পাথরে লেগে ফেটেও যেতে পারে, তারপর জলে পড়ে গেলে তো আর গেল। এই যে এটাই হচ্ছে ওয়াটারফলসের মেন পার্ট, কিন্তু মেন পার্টে যতটা জল আর কি এই সময়টা আশা করেছিলাম ততটা কিন্তু নেই দেখতে পাচ্ছি, কারণ আগেও তো এই জায়গায় এসেছি, তখন আরও জল ছিল, সেটা যদিও বর্ষাকাল ছিল না তাও জল বেশি ছিল, কিন্তু আজকে কেন জানি না জলের পরিমাণ কম। তো বাঙ্কুর বাবা বলছে আর এগোবো না আর কি, এখান থেকেই এবার ফিরে যাব। তো অগত্যা যে পথে এসেছিলাম আর কি সেই পথেই ফিরে যাচ্ছি। পেছন ঘুরে আরেকবার একটু মাউসাউডং ওয়াটারফলসটাকে ভালোভাবে দেখে নিলাম, নিয়ে এবার এগিয়ে চললাম সামনের দিকে। নামার সময় তো বেশ তাড়াহুড়ো করেই নেমে পড়েছিলাম, ওঠার সময় আস্তে আস্তে উঠছি আর কি, এখনো অনেকটা পথ বাকি রয়েছে, উঠতে হবে অনেকগুলো সিঁড়ি, 100-3 সিঁড়ি তো মিনিমাম হবেই। ছিয়াশি, 87, 89, 90, 93, 94, 95, 95 সিঁড়ির পরে এখানটা একটু বসার জায়গা। এক্স্যাক্টলি এই জায়গাটায় আগের বার এসেও বসেছিলাম। আমি সেম প্যান্ট পরেছিলাম, খালি জামাটা আমার চকলেট কালারের একটা হাফ স্লিভ শার্ট ছিল। তাই গরমটাতে কষ্ট হচ্ছে, কিন্তু তখন চুলটা সাদা ছিল আমার। কি করে কালো হয়ে গেল? কালো কি করে হলো, যারা করে সাদা চুল কালো করা জানে। আচ্ছা, নিশ্চয়ই তুমি আদিবাসী হেয়ার অয়েল মাখো না? আদিবাসী হেয়ার অয়েল প্রথমবার শুনলাম আমি এটা। মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল। আচ্ছা, মামা আর্থের কি প্রমোশন হয়ে গেল ফ্রিতে? ফ্রিতে। অসাধারণ, কি সুন্দর লাগছে জায়গাটা। 5 মিনিট রেস্ট নিই, তারপর আবার বাকি পথ এগোবো। ফাইনালি হাঁটতে হাঁটতে কিন্তু চলেই এসেছি উপর অবধি। তো গাড়িতে বসে 5টা মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার এগোবো। এখন একটা অসমিয়া রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছি, তো খাওয়া দাওয়া সেরে এলাম। বাঙ্কু আর বাঙ্কুর বাবার এখনো কমপ্লিট হয়নি, ওরা বসে আছে। তো গাড়িতে এসে বসেছি, পাশের গাড়িতে দেখছি কি একটা গোল্ডেন রিট্রিভার রয়েছে, ওরাও আসাম থেকে ঘুরতে এসেছে বলেই মনে হচ্ছে। তো কি সুন্দর ওর মালিক ওকে মানে ভাত তারপর মাংস এগুলো মেখে মেখে খেতে দিল, সেগুলো খুব সুন্দর করে খেলো, পুরোটা একদম খেলো, জল খেলো, আবার গাড়িতে গিয়ে চুপ করে বসেছে। তো ওটাকে দেখে আমার না সোনুবাবুদের কথা মনে হচ্ছিল, যাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই। সোনুকে তো জোর করে দুধ পাউরুটি খাইয়ে দিই বলে ঠিক আছে, কিন্তু পিকুটা হচ্ছে সোনুর এক কাঠি উপর দিয়ে যায় আর কি। সে অর্ধেক দিন ভাত মাংস খায়ই না, মানে রাত্রিবেলায় প্রায় 2-3 দিন এখন বোধহয় খায়নি রাত্রিবেলার খাবারটা। মাঝরাতে ঘুম থেকে উঠে যায়, মাঝরাতে হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে গেছে, 2টো নাগাদ উঠে বসে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, মানে খিদে পেয়েছে আর কি। তখন কয়েকটা ঘুম চোখে কি আর দেবো, তখন বিস্কুট দিয়ে দিই, বিস্কুট খাই দেয়, আবার শান্তি করে ঘুমিয়ে পড়ে। তো গতকাল রাতে ওরকম উঠেছে দেখি 2টোর সময়, তাই জন্য না আমারও ঘুমটা তখন ভেঙে গেছে, গিয়ে অনেকক্ষণ ফোন টোন ঘাটাঘাটি করলাম, তারপর শুয়েছি। এখন সেই কারণে খাওয়া দাওয়াটা যেই পেটে পড়েছে না, আমার ঘুম পাচ্ছে একটু। আর কালকে রাতের বেলায় ফোন ঘাটতে ঘাটতে ওই মোটিভেশনাল স্পিকগুলো হয়, ওগুলো শুনছিলাম। এক ভদ্রলোক বলছিলেন যে চাইনিজদের নাকি, যে আমরা যেমন আর কি কি বলবো 13 নাম্বারটাকে আনলাকি বলি, চাইনিজদের নাকি 13-14 তো আনলাকি, তার সাথে নাম্বার 4টা হচ্ছে ভীষণভাবে আনলাকি। সেই কারণে ওরা মানে এটা আর কি, ওদের বিশ্বাস। তো 4 কথাটার অর্থ ওদের ভাষায় বোধহয় ডেথ, সেই কারণে
হাই রাইজ যেসব বিল্ডিংগুলো রয়েছে সেখানে লিফটের যে সুইচগুলো থাকে আর কি, নাম্বারিংগুলো, তার মধ্যে ওরা 4 স্কিপ করে, 13, 14 স্কিপ করে। তো যিনি বলছেন কি যে আপনারা গুগল করেও দেখতে পারেন যেটা ঠিকঠাক বলছি কিনা। তো আমি আবার গুগল করলাম, দেখি হ্যাঁ তাই তো, যে লিফটের যে ইয়েটা রয়েছে সুইচ বোর্ডটার মতন দেখাচ্ছে আর কি, -1, 1, 2, 3 রয়েছে, 4টা নেই আর কি। তারপরে আবার 10 অবধি রয়েছে, 11, 12, 13 নেই, 14 নেই, আবার 15 রয়েছে। তো অদ্ভুত একটা জিনিস আর কি, নতুন করে জানতে পারলাম কালকে রাতের বেলায়। খাওয়া কমপ্লিট হলো? খাওয়া কমপ্লিট হলো। বাহ, মেনু কি ছিল একটুখানি বলে দাও। আমার ছিল এগ থালি, বাকুর ছিল চিকেন থালি, আচ্ছা, ভাত, পাঁপড় ভাজা, হ্যাঁ, বেগুনি, ডাল, বাহ, মুগের ডাল, কুরকুরে আলু ভাজা, বাহ বাহ, ঠিক আছে। তার সঙ্গে ছিল খার। খার মানে অষ্টমীর থালিতে একটা দেয়, একটা ঝোল টাইপের, লাউ দিয়ে করে, খার বলে ওটাকে। খার সেটা খেলে হজম হয় আর কি। আচ্ছা, খার খেলে মানুষের কি বলে নামটা হজম হয়। তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি, বাহ, শাকটা করেছে পোস্ত আর কি বলে সর্ষে বাটা দিয়ে, শাকটা করেছে সর্ষে বাটা দিয়ে। আর একটা দিয়েছিল শুটকি মাছের চাটনি, অসাধারণ। আর তার সঙ্গে ভালো লেগেছে শুটকি? ওইটা খাইনি খালি। তার সঙ্গে কি বলে ডিমের কারি, আর তার বাকুর তার বদলে চিকেনের পিস বেশ বড় ছিল, এবং ডিমের কারি এবং চিকেন দুটোই খেতে বেশ সুন্দর। ভালোই তো রেস্টুরেন্ট, আগে কখনো এখানে আসিনি আর কি আমরা। কিরম দক্ষিণা নিয়েছে এক থালির? চিকেন থালি নিয়েছে 280, আর এগ থালি নিয়েছে 230, 510 টাকা। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এখন আমরা চললাম বাড়ির পথে। কিছুটা পথ এগিয়ে আসার পরে গাড়ি চালানো শুরু করে দিয়েছে বাঙ্কু, কারণ অনেকক্ষণ ধরেই পেছনটায় বসে বসে আমাকে কখন গাড়ি চালাতে দেবে বলে যাচ্ছিল। সারাদিন ধরে আজকে এত রোদ্দুর ছিল, তো এবার শিলংয়ে ঢুকছি যখন, তখন দেখছি যে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো রাস্তা ভিজে, দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে। আস্তে আস্তে বৃষ্টিটা এত জোরে নামলো যে আমরা এক জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম আর কি। তো যাই হোক, তুমুল এই বৃষ্টির ছবি দেখাতে দেখাতেই না হয় এই ভিডিওটাকে শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।